হিমালয়ের পাদদেশে অবস্থিত সবুজ চা বাগান, ঘন জঙ্গল ও বন্য প্রাণীর জন্য বিখ্যাত আমাদের সুন্দরী ডুয়ার্স। ডুয়ার্স, যার আক্ষরিক অর্থ হল প্রবেশদ্বার বা দুয়ার। ভারতীয় সমভূমিকে ভুটান দ্বারা যুক্ত করেছে এই অংশ, তাই একে ডুয়ার্স বলা হয়ে থাকে। পাহাড়ি নদী, জঙ্গল সাফারি ও বন্য প্রাণকে কাছ থেকে দেখার সুযোগ করে দেয় আমাদেরকে ডুয়ার্স। পর্যটকদের দর্শনীয় কিছু প্রিয় স্থান যেমন জলদাপাড়া, গরুমারা জাতীয় উদ্যান এবং বক্সার টাইগার রিজার্ভ আজ আমরা ঘুরে দেখব, এবং তার সাথে সাথে সমস্ত খুঁটিনাটি তথ্য, কত খরচা, কতদিনের ট্যুর করবেন, সমস্তটা ডিটেলে জানাবো এবং আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করি। আমরা এবারের ট্যুরে ডুয়ার্সের বিভিন্ন জায়গা ঘুরে দেখব, তাই আমরা ট্যুরটা শুরু করছি লাটাগুড়ি থেকে। লাটাগুড়ি যাওয়ার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন নিউ মাল জাংশন। শিয়ালদা থেকে একটি মাত্র ট্রেন রয়েছে যা নিউ মাল জাংশন যায়, 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যা 8:30 নাগাদ শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে এবং পরের দিন সকাল 9:28 নাগাদ নিউ মাল জাংশন পৌঁছয়। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 380 টাকা করে জনপ্রতি, এসি ইকোনমি ক্লাসের ভাড়া 925 টাকা করে জনপ্রতি। এছাড়াও এসি 3 টায়ার, এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাসের সুবিধা রয়েছে এই ট্রেনে। এই ট্রেনটি ছাড়া আপনারা যে কোনো ট্রেনে শিলিগুড়ি বা এনজেপি পৌঁছতে পারেন। সেখান থেকে বাই রোড আপনারা নিউ মাল জাংশন বা লাটাগুড়ি পৌঁছতে পারেন। এছাড়া কিছু লোকাল ট্রেনের অপশানও রয়েছে। ইন্টারসিটি ট্রেন শিলিগুড়ি জাংশন ক্রস করার পর ট্রেন জঙ্গলের ভেতর প্রবেশ করে এবং জঙ্গলের মধ্যে দিয়েই বাকি জার্নিটা কমপ্লিট করে। তাই দুপাশের সিনিক বিউটি অসাধারণ সুন্দর, পাহাড়ি নদী, দূরে পাহাড় এবং সবুজে মোড়া দুদিক, অসাধারণ লাগবে আপনাদের। মাঝখানে কিছু টানেলও পাবেন, বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা। তাই এই ট্রেনে যাওয়াটাই আমার মনে হয় বেস্ট হবে। 9:23 বাজে, সকাল 9:23। অলমোস্ট টাইমে আমাদের ট্রেন আমাদেরকে নিউ মাল জাংশনে নামিয়ে দিল। এবারের আমাদের গন্তব্য ডুয়ার্স, আমাদের সুন্দরী ডুয়ার্স। ডুয়ার্সের বিভিন্ন জায়গায় যাব। চলুন ট্যুরটা স্টার্ট করা যাক। বাইরেই আমাদের জন্য গাড়ি ওয়েট করছে, চলুন। আমরা কিন্তু এবারে ডুয়ার্স ট্যুর করছি সম্পূর্ণ প্যাকেজে, সমস্ত ইনফরমেশান দেবো। এই যে আমাদের গাড়ি, আজকের আমাদের স্টে রয়েছে লাটাগুড়িতে। তো লাটাগুড়িতে যে আমাদের রিসর্ট রয়েছে সেখানে পর্যন্ত যাব। বাতাবাড়িতে রয়েছে আমাদের রিসর্ট। চলুন রিসর্টে গিয়ে বাকি ইনফরমেশান দিচ্ছি। ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিল। আচ্ছা, আমরা এবারে যে রিসর্টটায় থাকবো, রিসর্টের নাম হচ্ছে গ্রিন ট্রি রিসর্ট। এটা নিউ মাল জাংশন থেকে মাত্র 16 কিলোমিটার দূরে অবস্থিত। কতক্ষণ সময় লাগবে দাদা? এখান থেকে 30 মিনিট। শৈলী পেছনে বসে আছে, আর এইবারে কিন্তু আমাদের সাথে মাও জার্নি করছে, যাকে দেখানো হয়নি। যে কোনো জায়গার গাড়ি ভাড়া অনেক কিছুর ওপর ডিপেন্ড করে, যেমন কিরম গাড়ি নিচ্ছেন, ছোট গাড়ি না বড় গাড়ি, কোন সময় যাচ্ছেন, কতটা চাহিদা রয়েছে অনেক কিছুর ওপর। নিউ মাল জাংশন থেকে লাটাগুড়ি পর্যন্ত যেতে গাড়িতে খরচা পড়ে 1000 থেকে 1800 টাকা মতো। সিজন অনুযায়ী ভাড়া কিন্তু ভ্যারি করে। হোটেলে আমরা পৌঁছে গেছি। বেসিক যে ফর্মালিটিসগুলো থাকে সেগুলো এখন করতে হচ্ছে। যখনই এই হোটেলে বা যে কোনো জায়গায় যখনই যাবেন, আইডি কার্ড কিন্তু মাস্ট আনবেন। আমরা সমস্ত ভিডিওতে বলে থাকি, অনেকে ভুলে যান, তো তখন হয়ে যায় প্রবলেম। তার জন্য অবশ্যই যে কোনো একটা আইডি কার্ড ক্যারি করবেন। তো আমাদের রুমে চেক ইন করলাম, লাগেজপত্রও রাখলাম। বেশ সুন্দর রিসর্টটা, আর বেশ বড়। এই করিডোরটা ধরে লাইন দিয়ে বেশ অনেকগুলো রুম রয়েছে এবং রিসর্টের ভেতরের দিকে একটা করে ব্যালকানিও রয়েছে। এদিকেও ব্যালকানি রয়েছে, এদিকে তো পিছনের দিকের মাঠ টাটগুলো দেখা যাচ্ছে, দূরে চা বাগান দেখা যাচ্ছে। রুমটা দেখাই আপনাদেরকে, আসুন। ঢুকেই এটা কিন্তু ওয়াশরুম, সমস্ত বেসিক ফেসিলিটি রয়েছে উইথ গিজার, এবং ওয়াশরুমটা কিন্তু বেশ বড় সড়ো। এই হলো আমাদের রুম, বেশ বড় মাপের একটা রুম। এবং আমরা যেহেতু এবার 3 জন আছি, তাই খাটটাও বেশ বড় সাইজের। বেডে কিন্তু সমস্ত বেসিক ফেসিলিটি রয়েছে, দুটো টাওয়ালও দিয়ে গেছে। সাইডে একটা বেড সাইড টেবিল রয়েছে, এপাশে একটা সুন্দর ড্রেসিং টেবিল আর কাবার্ড রয়েছে আর কি একসাথে। ওয়ারড্রপ টাইপের করা রয়েছে, যেখানে টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন।
আচ্ছা, এখানে একটা ট্রের উপরে দেখছি সাবান শ্যাম্পুও দিয়েছে আর জলও দিয়ে গেল। চেয়ার রয়েছে আর একটা ছোট্ট টেবিল রয়েছে যেখানে গ্লাস দেওয়া রয়েছে। সবচেয়ে যে জিনিসটা ভালো সেটা হচ্ছে টিভি, মানে টিভিটা চলে। রুম কিন্তু এসি এবং ফ্যান দুটো দিয়েই নিতে পারেন, মানে এসি উইদাউট এসি দুভাবেই নেওয়া যায়। এখন তো ঠান্ডা, কোনোটারই প্রয়োজন নেই। এই উইন্ডোটা কিন্তু পুরোটা কাচের। মা এত ভালো লেগেছে জায়গাটা, মা এসে বাইরে চেয়ার নিয়ে বসে গেছে। যাই হোক, এখানে একটা সুন্দর ব্যালকনি রয়েছে যেটা এই রুমটা এবং পাশের রুম দুটো থেকেই একসাথে ইউজ করা যাবে। এটা মানে দুটো রুমের একসাথে কমন ব্যালকনি, এবং ব্যালকনিটা বেশ বড় মাপের, বেশ সুন্দর। আর এই ব্যালকনিটা থেকে রিসর্টের ভেতরের ভিউ পাবেন। রিসর্টটাও বেশ সুন্দর সাজানো গোছানো। আস্তে আস্তে আমরা এক্সপ্লোর করব, তবে একটু ফ্রেশ হয়ে নিই। স্নান টান করে ফ্রেশ হয়ে ঘরে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন লাঞ্চ করতে যাচ্ছি। রিসেপশনের সাথেই ওনাদের ডাইনিংটা রয়েছে। এই রিসর্টের শুধু রুম ভাড়া 2000 থেকে 2300 টাকা মতো। সারাদিনের ফুড প্যাকেজ নিলে 650 থেকে 700 টাকা পড়ে পার হেড। এছাড়া আপনারা থাকা খাওয়া দিয়ে প্যাকেজেও নিতে পারেন। লাঞ্চ এসে হাজির টেবিলে। খেতে দেওয়ার টেকনিকটা একটু অন্যরকম, তাই ভালো লাগলো। ভাত দিয়েছে প্রত্যেককে ইন্ডিভিজুয়াল এরকম ছোট ছোট হাঁড়িতে করে। কি কিউট হাঁড়িটা! আমার না ছোট জিনিস ভীষণ ভালো লাগে। এখানে রয়েছে বেগুন ভাজা, চাটনি, এখানে একটা আলুর তরকারি দিয়েছে আমাকে, পাঁপড় ভাজা, এটা একটা মিক্সড ভেজ, ডাল আর শাক। আর যারা নন ভেজ খাবে তাদের জন্য মাছ। দেরি না করে খাওয়াটা শুরু করি। সমস্ত খাবার কিন্তু বাঙালিয়ানায় ভরপুর। আমি খেয়ে দিয়ে বেরিয়ে দুজনকে খুঁজছি, কোথায় গেছে কোথায় গেছে। এই দেখুন, দুজনকে দেখুন দোলনায় দুলছে আর গল্প করছে। ছুটি মানেই তো তাই বলুন, গল্প আর গল্প। কত বসার জায়গা দেখুন, এখানে এখানে আছে, এখানে আছে, পর পর অনেকগুলো বসার জায়গা। এখানে ডাস্টবিন রাখা আছে, এখানে বাচ্চাদের দেখছি খেলার জায়গা আছে। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে একদম আমাদের রিসর্টের যে মেন গেটটা রয়েছে তার সামনে, ঠিক আছে? এই যে আমাদের রিসর্টের গেট। আমি বাইরে কেন, আমাদের গাড়ি আসবে, আমরা ঘুরতে যাব মূর্তি নদীর ধারে, তাই আমরা গাড়ির জন্য ওয়েট করছি। ওয়েট করতে করতে ভাবলাম বাইরেটায় আসি। আর বাইরেটায় দেখুন এরকম সুন্দর চা বাগান, অলমোস্ট চা বাগানের মধ্যে আমাদের এই রিসর্টটা। সম্পূর্ণ ডুয়ার্স ট্যুর আমরা প্যাকেজে করেছিলাম। আমরা এখন যে ঘুরতে যাচ্ছি এটাও আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। তবে আপনারা যদি আলাদা করে এই ট্যুরটা করেন তাহলে গাড়িতে খরচা পড়তে পারে 1000 থেকে 1200 টাকা মতো। গাড়ি আমাদের চলে এসেছে। এখন আমরা যাব হচ্ছে মূর্তি, যেটা এই লাটাগুড়ির সবচেয়ে আকর্ষণীয় জিনিস, মূর্তি নদী দেখতে। চলুন। মূর্তি নদীর সামনে চলে এসেছি। আমাদের রিসর্ট থেকে ওই 5 থেকে 7 মিনিট মতো সময় লাগলো গাড়িতে। এখন নদীতে নামবো। মূর্তি নদীর এই জায়গাটা আমার বরাবরই প্রিয়। আমার এখানে প্রচণ্ড আসতে ভালো লাগে, আর আমি আসলেই বেশ অনেকটা সময় স্পেন্ড করি। এখন তো একদম জল কম, আমরা পেরিয়ে ওই দিকটায় যাওয়ার চেষ্টা করব। মূর্তি নদী ঘুরে আমরা চলে আসলাম গরুমারা এলিফ্যান্ট ক্যাম্পের সামনে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখান থেকে আগে এলিফ্যান্ট সাফারি হতো, যেটা এখন আপাতত বন্ধ আছে, মানে অনেক বছর হয়ে গেল বন্ধ আছে। আর চারিদিকে দেখুন চায়ের বাগান, যেটা আমাদের রিসর্টের পাশেও আছে। এই জায়গাটাকে লোকাল লোকেরা গাছবাড়ি বলে। এটা হচ্ছে ধূপজোড়ার মধ্যে পড়ে। ঢুকেই বাঁ সাইডে এখানে দেখুন জুট ইন্ডাস্ট্রি আছে। এখানে জুটের সমস্ত জিনিসপত্র তৈরি হয়, ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু দেখতে পাবেন। কোনো স্পেশাল কেউ এসছে তার জন্য এই হাতিগুলোকে বার করে ওনাদেরকে চড়াচ্ছেন আর কি। জেনারেলি এখানে চড়ায় না। এগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্য। এটা কি তৈরি হচ্ছে দিদি? পাপোশ তৈরি হচ্ছে। লাটাগুড়ি থেকে গরুমারা রেঞ্জে সাফারি করা যায়। ওয়াচ টাওয়ার সাফারি, কার সাফারি সমস্ত কিছুই হয়। আমরা করিনি, আপনারা চাইলে করতে পারেন। তার জন্য স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, ট্যুর কিংডমের সাথেই যোগাযোগ করতে পারেন, ওনারা ব্যবস্থা করে দেবেন। সাফারির খরচা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে না, ওটা আলাদা করে পেমেন্ট করতে হয়। ইভিনিং স্ন্যাক্সে আজকে মোমো, ভেজ মোমো দিয়েছে, হালকা হালকা ঠান্ডায় গরম গরম মোমো, তার সাথে চাও আছে, তবে চাটা একটু পরে খাবো। ডিনার করতে এসেছি আমরা ডাইনিংয়ে। ভাত আর রুটির মধ্যে অর থাকে, আমরা রুটি চুজ করেছি। একটা প্লেটে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি আমি দেখানোর জন্য। রুটি দিয়েছে, তার সাথে দিয়েছে তরকার ডাল, এটা সবাইকেই দেওয়া হয়। যারা ভেজ খাবেন তাদের জন্য স্পেশালি থাকবে হচ্ছে পনির, আর যারা নন ভেজ খাবে তাদের জন্য চিকেন। তার সাথে কিন্তু মিষ্টিও রয়েছে। বিভিন্ন স্লটে সাফারি বুক করতে পারেন, তবে সবচেয়ে ভালো সময় হলো দিনের প্রথম সাফারিটা এবং দিনের শেষ সাফারিটা।
সাফারি করতে একটা গাড়িতে খরচা পড়ে 3,300 টাকা। একটা গাড়িতে আপনারা 6 জন যেতে পারবেন। গুড মর্নিং এভরিওয়ান। লাটাগুড়িতে আজকে আমাদের ডে 2, সেকেন্ড ডে। সকাল সকাল চা দিয়ে গেছিলো, রুমে বেডটি খেয়েছি। তারপর এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে যাব ডাইনিংয়ে, কারণ আমাদের গাড়ি আসবে। আজকে আমাদের ঘোরার কথা হচ্ছে 7 পয়েন্ট। গাড়ি আসলে বেরোবো, তখন দেখা হচ্ছে। তার আগে অবশ্যই ব্রেকফাস্ট টেবিলে একবার দেখা হতেই পারে। চলুন। একটা বেশ দারুণ সুন্দর ব্রেকফাস্টের থালা এসে হাজির হয়েছে আমাদের জন্য। প্রচুর কিছু রয়েছে এখানে। আলুর পরোটা রয়েছে, আলুর দম রয়েছে, আচার রয়েছে, মিষ্টি রয়েছে, স্যালাড রয়েছে, দই রয়েছে আর ফল রয়েছে। তো এই ফলটা খুব কম জায়গাতেই সার্ভ করে আর কি, ফল খুব একটা দিতে আমি দেখিনি। এটা বেশ নতুনত্ব লাগলো। আর দইয়ের সাথে খাওয়ার জন্য এই যে চিনি দিয়েছে। দারুণ সুন্দর একটা ব্রেকফাস্ট করলাম। এখন দেরি হয়ে গেছে, 7 পয়েন্ট ঘোরার জন্য গাড়িও চলে এসেছে আমাদের। ট্যুর কিংডম, যাদের সাথে আমরা এবারে ডুয়ার্স ট্রিপটা করছি, যেহেতু সঙ্গে মা রয়েছে, জিনিসটাকে হ্যাসেল ফ্রি করার জন্য আমরা ট্যুর কিংডমের সাথে এই ট্যুরটা প্ল্যান করেছি। ওনাদের ফোন নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এর আগেও আমরা ওনাদের সাথে অনেকগুলো ট্যুর করেছি এবং ভীষণ হ্যাসেল ফ্রি হয় ওনাদের সাথে যে কোনো ট্যুর প্ল্যান করলে। সেই কারণেই ওনাদের সাথে বারবার করে যোগাযোগ করা। 7 পয়েন্টের প্রথম স্পট কিন্তু এই মূর্তি নদীর ধারটা হয়। এই যে যেখানে আই লাভ মূর্তি লেখা আছে, এটা কিন্তু কালকে আমরা দেখে গেছিলাম। আমরা আর এখানে বেশি টাইম নষ্ট করব না, এখান থেকে আমরা অন্য জায়গায় যাব। চলুন গাড়িতে ওঠা যাক। আমরা এখন যাচ্ছি গৌরী বাসে। মূর্তি নদী থেকে গৌরী বাসের ডিস্টেন্স প্রায় 31 কিলোমিটার মতো। সময় লাগবে ওই ঘন্টাখানেক। 7 পয়েন্ট ঘুরতে গাড়িতে খরচা হয় 3 থেকে 4,000 টাকা মতো। দাঁড়িয়ে আছি হচ্ছে রবার গাছের মাঝখানে, চারিদিকে রবার গাছ। যেহেতু এখন ফল সিজন, তাই সমস্ত পাতা ঝরে গেছে। দারুণ সুন্দর লাগছে, কাশ্মীর কাশ্মীর ফিল দিচ্ছে এই জায়গাটা। কাশ্মীরে সেই বড় বড় গাছগুলো থাকে না, আমি যদিও নাম জানি না। যখন আমরা সেই ডাল লেকের সামনে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, ওই নিষাদ গার্ডেন, তারপর আরও কী কী গার্ডেন আছে না সেই দিকে, তখন এরকম বড় বড় গাছ দেখেছিলাম। তো ওই রকম মনে হচ্ছে, পুরো সমস্ত রবার গাছের পাতা পড়ে গেছে। আর এই যেগুলো হচ্ছে রবার গাছের গুঁড়ি, যেখান থেকে মেনলি রবারটা বেরোয়, এখানটাতে ওই কেটে রবারটা বের করে, তারপর এগুলোকে রিপেয়ার করার জন্য এই যে প্লাস্টিক লাগিয়ে দেয়। এই রবার গাছ কেন দেখতে দাঁড়ালাম, কারণ আমাদের ডুয়ার্সের অর্থনীতিতে রবার, কফি, চা আর সুপারির প্রচুর বড় অংশ রয়েছে আর কি। মেন গাছ এগুলো ডুয়ার্সের অর্থনীতিতে সাহায্য করে। হ্যাঁ, অর্থনীতিতে সাহায্য করে আর কি। যারা আমাদের ভিডিও ইউটিউবে দেখছেন তারা আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা কিন্তু ফলো করে দেবেন চ্যানেলটাকে। এই যে সামনে দেখুন পাহাড় দেখা যাচ্ছে। আমরা আর কিছুক্ষণ পরেই কিন্তু পাহাড়ে উঠবো। এরপরেই শুরু হবে ঘোরানো রাস্তা। এখন আসলাম কফি গার্ডেনের সামনে। এই যে গাছে কিছু কফি হয়েও আছে, এগুলো সব কফি গাছ, কফির বাগান এটা। এগুলো হচ্ছে কফি, এই যে ও এটা কফির বীজ এটা। এই যে এটাকে প্রসেসড করে কফি তৈরি করা হয়, এবং এই লালগুলো কিন্তু একদম পেকে গেছে, পাকা কফি এটা। জলঢাকা নদীর একটা সুন্দর পাখির চোখের ভিউ পাওয়া যায় এখান থেকে, ভীষণ ভালো লাগে। এই জায়গাটাকে গৌরীবাস বলে বা জলঢাকা ভিউ পয়েন্টও বলতে পারেন আর কি। ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগে দেখতে এখান থেকে। যতবার আসি ততবার ভীষণ অপূর্ব লাগে, বেশ ভালো লাগছে। আর কি সুন্দর নদীর আওয়াজটা আসছে। আর নিচের গ্রামটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে, ছবির মতো, অসাধারণ দৃশ্য। গৌরীবাস ঘুরে আমরা এখন যাচ্ছি ঝালং বিন্দুর দিকে। এখন এসেছি ঝালং ভিউ পয়েন্টে। দেখুন এখান থেকে জলঢাকা নদীর শুধু ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ ভিউ। এটা হচ্ছে জলঢাকা হাইডাল পাওয়ার প্ল্যান্ট। এখন আমরা এলাম হচ্ছে অ্যাপেল স্টোনের সামনে। এখানে একটা অ্যাপেল স্টোন নামে রেস্টুরেন্ট আছে, এখান থেকে আমরা লাঞ্চ করব। যদিও এখন করব না, বিন্দুটা ঘুরে এসে তারপরে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে অন্য জায়গায় আমরা ঘুরতে যাব। এই জায়গাটার নাম অ্যাপেল স্টোন কেন সেটা আপনাদেরকে একবার দেখাই। এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, এই পাথরটা না আপেলের মতো দেখতে, তাই এই জায়গাটার নাম অ্যাপেল স্টোন। ফাইনালি আমরা বিন্দুতে পৌঁছে গেছি। এই যে এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখানে শীতের জিনিসপত্র পাবেন, শীতের টুপি, মাফলার, সোয়েটার, শাল, আর এখানে না চকলেট পাওয়া যায়। এই যে আগে জায়গাটা ঘুরে নিই, তারপরে এখান থেকে চকলেট কিনে নিয়ে যাবো বাড়ির জন্য। এই চকলেটগুলো না এর আগের বারে এসে আমরা কিনে নিয়ে গেছিলাম, মানে বিভিন্ন রকমের প্যাকেট করা থাকে, তবে সব চকলেটের টেস্ট মোটামুটি একই রকমের হয়। আমি আর শৈলী এখন জলঢাকা নদীর মধ্যখানে বসে আছি। পেছনে ভিউটা দেখুন।
দারুণ স্রোত, দারুণ স্রোত, এত ভালো লাগছে। আর এটা কিন্তু ইন্ডিয়ার শেষ গ্রাম, এরপরেই কিন্তু ভুটান শুরু হয়ে যায়। কতটা স্বচ্ছ দেখুন জলটা, নিচের যে নুড়ি পাথরগুলো আছে সমস্ত কিছু দেখা যাচ্ছে। লাঞ্চটাই অ্যাপেল স্টোরেই করবো ভেবেছিলাম, তাই আগেই অর্ডার দিয়ে গেছিলাম। এখানে না শুধু ভাতই পাওয়া যায়, বিভিন্ন রকমের মিল পাবেন, এগ, ফিশ, ভেজ। তো আমরা ভেজ মিলই নিয়েছি, 120 টাকা করে দাম নিয়েছি। ভাত আছে, ডাল, এখানে ধনে পাতার একটা চাটনি আছে, স্যালাড, এখানে বাদামের পকোড়া টাইপের দেখতে পাচ্ছি, এখানে পাঁপড় ভাজা, আলু ভাজা, এখানে ফুলকপির তরকারি, আর আছে আলু পোস্ত। খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো। আমরা এখন আসলাম সামসিং ভিউ পয়েন্টে। এখান থেকে দারুণ সুন্দর ভিউ দেখা যায়। আপনারা চাইলে নিচটাতেও নামতে পারেন, তবে আমার নিচে নামার কোনো ইচ্ছা নেই। এই যে এখান থেকে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে ধরে ওই নিচটাতে নামা যায়। ওই নিচটাতে কিন্তু লোকাল মানুষরা পিকনিকও করে। এখানে দেখতে পাচ্ছেন আই লাভ সামসিং লেখা। এখানে দাঁড়িয়ে আপনারা চাইলে ছবি তুলে নিতে পারেন। এই সামসিং ভিউ পয়েন্টকে লোকাল মানুষরা কিন্তু লালিগুড়াসও বলে। আমরা এখন আসলাম রকি আইল্যান্ডে। এসেই আমি জায়গা নিয়ে বসে গেছি। এই জায়গাটা ভীষণ ভালো লাগে, রকি আইল্যান্ড। এই বড় বড় বোল্ডারগুলোর জন্য এই জায়গাটার সৌন্দর্য আরো বেশি বেড়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা এই জাস্ট ফিরলাম রুমে। আমাদের ডুয়ার্সে একজন পরিচিত দাদা আছে, তার ওখানে আমরা গিয়েছিলাম এবং সেখান থেকেই আমরা ইভিনিং স্ন্যাক্সটা সেরে এসেছি। তাই আজকে এই হোটেলে ইভিনিং স্ন্যাক্স দিতে বারণ করলাম। ইভিনিং স্ন্যাক্সটা নিলাম না, ওনারা কিন্তু যে কদিন থাকবেন প্রত্যেক দিনই ইভিনিং স্ন্যাক্স প্রোভাইড করে। ডিনার করতে এসেছি, অনেক কিছু দিয়েছে। ভাত আর রুটির মধ্যে অর থাকে রোজ দিনের মতো। আজকে আমরা ভাত নিয়েছি, মা রুটি নিয়েছে। এখানে ভাত রয়েছে, একটা তরকারি রয়েছে মিক্সড ভেজ টাইপের, আলু ভাজা, বেগুন পোড়া, এখানে সয়াবিনের তরকারি রয়েছে, আর রয়েছে মিষ্টি। রাহুলের জন্য রয়েছে চিকেন। আমরা ডিনারটা করি। আজকের মতো সবাইকে গুড নাইট, দেখা হবে কালকে সকালে। ব্রেকফাস্ট টেবিল থেকে গুড মর্নিং জানাচ্ছি। আজকে আমাদের লাটাগুড়িতে থার্ড ডে। আজকে আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরোবো। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ, মিষ্টি আর কলা। দারুণ ব্রেকফাস্ট। ইনফ্যাক্ট ওনাদের এখানে খাবার দাবার ভীষণ 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 ভালো। আমাদের এবারের লাটাগুড়ি ট্যুর এখানেই শেষ হচ্ছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে জলদাপাড়া যাব। এখানে টাটার একটা রিটেল শপ রয়েছে, টাটা চায়ের। আমরা যে চায়ের বাগানটা দেখাচ্ছিলাম আমাদের রিসর্টের সামনে থেকে, ওগুলো সমস্ত টাটার। তো এখান থেকে আমরা চা নিলাম। এখানে বিভিন্ন রেঞ্জের রয়েছে। আমরা মিল্ক টি যেটা ভালো হবে সেটাই নিলাম। এটা নিলাম, এটা হচ্ছে 520 টাকা কেজি। তো 1 কেজি নিলাম 500 করে দুবারির জন্য। আমরা জলদাপাড়া যাওয়ার পথে এখানে দাঁড়ালাম। জলদাপাড়া পৌঁছতে মোটামুটি 3 ঘন্টা মতো লাগবে। এখন আমি ফালাকাটাতে দাঁড়িয়ে আছি। আমরা লাটাগুড়ি থেকে জলদাপাড়া যাওয়ার পথে ফালাকাটায় দাঁড়িয়েছি। এবং আমরা যে ট্যুরটা করছি এটা তো ট্যুর কিংডমের সাথে করছি, আপনারা জানেনই। এই ফালাকাটায় এসে একটা বিশাল বড় সুযোগ পেয়েছি, সেটা আমি মিস করতে চাইনি। সেটা হলো শেখরদার সাথে দেখা করার সুযোগ। এই হলো শেখরদা, এবং এই দাদার ব্যবস্থাপনাতেই আমরা এত সুন্দরভাবে ঘুরছি এবং অনেক ট্যুর এইভাবেই আমরা ঘুরি। দাদাকে দেখানোর ভিডিওতে একটাই কারণ, সেটা হলো এই মানুষটাকে ভরসা করে আপনারা যে কোনো জায়গায় ঘুরতে পারেন। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, দাদা আর দিদি যেভাবে ঘুরছে, আপনারা অনেকে মনে করেন যে হয়তো অনেক কস্টলি হবে, বাকি প্যাকেজ কিন্তু এখানে 2-3 রকমের প্যাকেজ হয়। কেউ যদি লাক্সারিয়াস ঘুরতে চায় সে লাক্সারিয়াস ঘুরতে পারবে, কেউ যদি মনে করে না আমি লাক্সারিয়াস ঘুরবো না, কস্ট সেভিংস ট্যুর করবো, সেটাও কিন্তু পসিবল। আপনারা ফোন করে আপনাদের রিকোয়ারমেন্ট বলবেন, সেই অ্যাকর্ডিং আমি বা আমার যে টিম আছে তারা আপনাকে সেইভাবে প্যাকেজ দেবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, কারণ দাদারা ডিলাক্স অ্যাকোমোডেশনে কিন্তু ঘুরছে, সেটার কস্টিং একটু বেশি হবে। এর থেকেও একটা চিপ রেটে আরেকটা প্যাকেজ হয় কিন্তু, সেটা মাথায় রাখবেন। জলদাপাড়াতে সাধারণত লোকে মাদারিহাটে থাকা প্রেফার করে, তবে আমরা ছিলাম শালকুমার গেটের সামনে। লাটাগুড়ি থেকে শালকুমার গেটে যেই হোমস্টেতে আমরা ছিলাম তার দূরত্ব প্রায় 80 কিলোমিটার মতো, তাই গাড়ি ভাড়া বেশ খানিকটা বেশি পড়ে। আমরা প্যাকেজে বুক করেছিলাম, তবে এই পথে আপনারা যদি নিজেরা গাড়ি বুক করেন সেক্ষেত্রে গাড়ি ভাড়া 4,500 থেকে 5,000 টাকা পড়তে পারে। জলদাপাড়াতে আমরা ছিলাম রিভার হাইন ইন নামে হোমস্টেতে।
এই হোমস্টেটার স্পেশালিটি হলো একেবারে সিসামারা নদীর সামনে অবস্থিত। নদীর ভিউ, কত দূর নদী, সমস্ত কিছু দেখাবো। তার আগে যে রুমটা আমাদের জন্য অ্যালার্ট হয়েছে সেই রুমটা একটু দেখাই। এই হলো রুম, এটা বেশ সুন্দর একটা রুম এবং এটা এই হোমস্টের মোটামুটি বেস্ট রুম বলতে পারেন আর কি। এখানে একটা সুন্দর বেড রয়েছে, বেডে মোটামুটি 3 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবেন। আমরাও 3 জনই এসেছি। আর সমস্ত বেসিক ফেসিলিটি রয়েছে বেডে, রানার, পিলো, কুশন, সমস্ত কিছু। তার সাথে যে জিনিসটা বেশি ভালো লাগলো সেটা হলো একটা কোলবালিশও দিয়েছে। বেডের পাশে রয়েছে একটা বেড সাইড টেবিল, যেখানে ইলেকট্রিক কেটেল, গ্লাস এই সমস্ত রয়েছে। এখানে একটা ছোট্ট সোফা টাইপের রয়েছে, সোফা কাম বেড, এটাকে খুলে দিলে বেড হয়ে যায়। তার সামনে একটা সেন্টার টেবিল রয়েছে। যারা গরমে আসবেন ভাবছেন তাদের জন্য এসির ফেসিলিটি পাবেন আপনারা। আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপের সাথেই রয়েছে একটা মিরর। মানে হয় না, ঢুকেই একটা ভালো লাগা তৈরি হয় যে কোনো জায়গার প্রতি, বা ঢুকেই আপনার মনে হবে জায়গাটা ভালো না, এরকম একটা ব্যাপার। এই জায়গাটাতে ঢুকেই ভালো লাগছে আর কি। ওয়াশরুমের ভেতরে সমস্ত বেসিক ফেসিলিটি আছে উইথ গিজার। আর যেটা এই রুমের প্রাইম লোকেশন, যেটা একদম মানে এই রুমটাকে স্পেশাল করে, সেটা হলো এই যে এই ওয়ালটা পুরোটা কাচের এবং এখান থেকে একটা সুন্দর বড় ব্যালকনি রয়েছে। আসুন, এই যে দূরের নদীটা, এটাই হলো সিসামারা নদী। এই যে রাস্তাটা নিচে দেখা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আপনারা নদীতে চলে যেতে পারবেন। এই পেছনে একটা ছোট্ট গেট আছে, দেখুন, ওটা খুললে নদীতে যাওয়া যাবে। আমরা অবশ্যই যাব। ওই পারে হচ্ছে একদম কোর জঙ্গল। কপাল ভালো থাকে, ভাগ্য ভালো থাকে, তাহলে আপনারা যে কোনো ওয়াইল্ড লাইফ দেখতে পেতেই পারেন। আর আমার মনে হচ্ছে সন্ধে নামার সাথে সাথে বেশ ময়ূরের ডাকও ভেসে আসবে। এই হলো হোমস্টেটা, বেশ সুন্দর। এই সিঁড়ি দিয়ে আমাদেরকে ওপরে উঠতে হলো, এই ওপরে সব ঘরগুলো আছে। আর এখানে কিন্তু দোলনারও ব্যবস্থা আছে। লাঞ্চ করার জন্য ডাইনিং এ এসেছি। ডাইনিংটা বিশাল বড় আর বেশ সুন্দর সাজানো গোছানো। আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল গাড়ি ভাড়া, হোটেল ভাড়া এবং ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স ও ডিনার। তবে প্রথম দিনের লাঞ্চটাও আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল। বাকি দিনগুলোতে যে লাঞ্চ আমরা করেছি তার জন্য আলাদা করে টাকা পেমেন্ট করেছি। আপনারা চাইলে হোটেলেও করতে পারেন, আবার বাইরেও করতে পারেন। আমরা কিন্তু সিসামারা নদীর পাড়ে চলে এসেছি। দেখুন কি সুন্দর জল, একদম স্বচ্ছ, দারুণ সুন্দর। এই যে আপনাদেরকে বলছিলাম, এই সেই নদী, সিসামারা নদী। আর এদিকে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোর জঙ্গল। ইভিনিং স্ন্যাক্সটা রুমেই দিয়ে গেল, চা আর ভেজ পাকোড়া রয়েছে। সন্ধে নেমেছে আর আমরাও রুম থেকে বাইরে বেরিয়ে এসেছি, কারণ সন্ধেবেলায় এই হোমস্টেটাকে ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে, সেটা দেখবো বলে। আমার পেছনেই দেখুন, এখানে ফাউন্টেন চালিয়েছে, কি ভালো লাগছে দেখতে। দেখুন মা বসে আছে, একটা সেলফি জোন করেছে। এখানে সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে, ওদিকে দোলনা রয়েছে, বেশ অনেকগুলো বসার জায়গা রয়েছে। আমরা যে হোমস্টেতে ছিলাম, হোমস্টেতে শুধু ঘরের ভাড়া 2000 টাকা মতো। সিজন অনুযায়ী ভাড়া ভ্যারি করে। শুধু ফুড প্যাকেজ নিলে 550 থেকে 600 টাকার মধ্যে হবে আর কি। আর যদি থাকা খাওয়া দিয়ে প্যাকেজে নিতে চান, সেই ব্যবস্থাও রয়েছে। ডিনারটা আমরা নিয়েছি একটা দারুণ জায়গায়, বাইরে একটা সুন্দর বসার জায়গা করা রয়েছে, ছাউনি মতো। সেখানে আমরা বলেছি ডিনার সার্ভ করতে, আমাদের করেও গেছে ডিনার সার্ভ। প্রচুর কিছু দিয়েছে, আমি একটু দেখাই। এখানে রয়েছে গরম গরম রুটি। আচ্ছা, রুটি আর ভাতের মধ্যে কিন্তু অপশন থাকে সমস্ত জায়গার মতো। এখানে রয়েছে ফুলকপির একটা প্রিপারেশন, এখানে আলু পেঁয়াজকলি ভাজা, পনির রয়েছে, স্যালাড রয়েছে, আর ওখানে ডাল রয়েছে। ডালটা আমরা খুলিনি কারণ আমরা খাবো না কেউ ডালটা। আচ্ছা, যারা ননভেজ খাবে তাদের জন্য কিন্তু চিকেন থাকে। রাহুল বলেছে আজকে স্পেশালি ও চিকেন খাবে না, তাই জন্য সবাইকেই পনির দিয়েছে। সকাল 5:30 বাজে, এখন আমরা যাচ্ছি এলিফ্যান্ট সাফারির জন্য। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের হোমস্টের বাইরে। চলুন, আলো ফুটেছে অল্প অল্প আকাশে, তাড়াতাড়ি গাড়িতে গিয়ে উঠি। 6:30 থেকে এলিফ্যান্ট সাফারি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আচ্ছা, আমাদের হোমস্টে থেকে যে আমরা যে গেটটা থেকে সাফারি করব, শালকুমার গেট, তার ডিস্টেন্স মোটামুটি সময় লাগে ধরুন 7 থেকে 10 মিনিট, ওই 10 মিনিট ধরুন। আমাদের এলিফ্যান্ট সাফারি টিকিট বলতে পারেন আর কি। আচ্ছা, এলিফ্যান্ট সাফারির কিন্তু কস্টিংটা অনেক কমে গেছে, 1000 টাকা করে পার হেড হয়ে গেছে। 3000 টাকা নিল, 6:30 থেকে 7:30 পর্যন্ত হবে। এবং আমরা কিন্তু এবার হলং পর্যন্ত আর যাইনি। হলং থেকে যে হাতি সাফারি হয় সেটা তো হয়ই, এখন এই শালকুমার গেট থেকেও কিন্তু এলিফ্যান্ট সাফারি হয়, তো সেটাই করব আমরা। মানে হলং থেকে করতে গেলে না, আবার এখান থেকে একটা সাফারির গাড়ি নিয়ে হলং পর্যন্ত যেতে হয়, সেটার একটা আলাদা চার্জেস নেয়। তাই জন্য আমি ভীষণ এক্সাইটেড, এবং আমার চেয়েও বেশি যার ওপিনিয়নটা দরকার সেটা হলো এই ভদ্রমহিলা। এদিকে আসো।
কোনোদিনও আসিনি, অনেক আশা নিয়ে এসেছি, জানি না কি দেখতে পারবো না পারবো। সাফারি বুকিংয়ের জন্য এখন আর অনলাইন প্রসিডিওর হয় না, সম্পূর্ণটাই অফলাইনে হয়। তাই আগে থেকে খোঁজ খবর নিয়ে তারপর বুকিং করার জন্য আগের দিন রাত্রে বা যেদিন সাফারি করবেন সেদিন সকালে কখন যেতে হবে সেই হিসেবে চলে যাবেন। কারণ সাফারির জন্য লাইন পড়ে এবং অনেক ক্ষেত্রেই সাফারি কিন্তু আপনি যে পছন্দসই স্লটে চাইছেন সেই স্লটে নাও পেতে পারেন। আমাদের যে হাতিটা রয়েছে, মানে যার পিঠে করে আমরা এখন সাফারি করব আর কি, তার নাম হচ্ছে ললিতা, আর আরেকটা আছে ওর নাম মেনকা। ওইটা বড় হাতি, এর ওই 20+ মতো বয়স দাদা বললেন, তো ছোট হাতি এটা। আসুন। আর এই যে দাদাকে দেখতে পাচ্ছেন, এর আগের বারেও কিন্তু দাদা ছিল আমরা যখন সাফারি করতে এসেছিলাম। দাদা কিন্তু প্রচণ্ড ভালোভাবে গাইড করে। মা মাছরাঙা দেখতে পেয়েছে। আর একটা হাতি আছে আমাদের পেছনে। এর আগের বারে না যে হাতি সাফারিটা করেছিলাম, মানে যে হাতিটার পিঠে বসেছিলাম তার একটা ছোট বেবি ছিল। এখন আমরা কিন্তু আস্তে আস্তে জঙ্গলের ভেতরে এন্টার করব, মানে কোর জঙ্গলের ভেতরে। আমরা তো এতক্ষণ জঙ্গলে ঘুরছিলাম, এখন কিন্তু আস্তে আস্তে গ্রাসল্যান্ডের দিকে যাচ্ছি। এখনও আপাতত কিছু দেখতে পাইনি। আর ও বাবাজি গাছ খেতে ব্যস্ত, ও শুধু মরমর করে ডাল ভাঙছে আর মুখে পুড়ছে। আমরা এখন গ্রাসল্যান্ডের মধ্যে দিয়ে যাচ্ছি। ময়ূর দেখলাম, একটা বিশাল বড় পাখিও দেখলাম, কিন্তু অনেকটা দূরে ছিল। সামনে একটা বিশাল বড় হরিণ আছে, তার বড় বড় শিং। সে হাতি দেখে একটু চলে যাচ্ছে ভেতরের দিকে। আর এই ঘাসগুলো না সব একই কালারের, তো মানে এরকম পোড়া পোড়া হয়ে গেছে, শুকনো। ওর গায়ের কালারের সাথে পুরো মিশে আছে। ওই যে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, যা দূরে গেল। শিংটা এখনো দেখা যাচ্ছে অল্প। অনেকগুলো হরিণ দেখেছি, তো দাদাকে বললাম এটা গন্ডার দেখানোর জন্য। দাদা প্রচণ্ড পরিশ্রম করছে, এইদিক ওইদিক আমাদেরকে জঙ্গলের মধ্যে দিয়ে ঘোরাচ্ছে। তো পুরোপুরি ভাগ্যের ওপরে। ভাগ্য ভালো থাকলে অনেক কিছুই দেখতে পাবেন, আর ভাগ্য খারাপ থাকলে কিছু দেখতে পাবেন না। গন্ডারের দেখা পেলাম না। ডুয়ার্স ভিজিটের সবচেয়ে ভালো সময় হলো অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত। এছাড়াও ডুয়ার্সের পিক সিজন চলে এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত। জুন মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত সমস্ত জঙ্গল বন্ধ থাকে, মানে জঙ্গলে সাফারি বন্ধ থাকে, এবং জঙ্গলের ভেতরে যে থাকার ব্যবস্থাগুলি রয়েছে সরকারি, সেগুলোও বন্ধ থাকে। তবে বছরের অন্য সমস্ত সময়ই আপনারা ডুয়ার্স ঘুরতে পারেন। রাহুল ওর গায়ে নাকি হাত বোলাবে, ওকে আদর করবে। একটা সাফারি শেষ হলো, আরেকটা করব, তার আগে একটু টি ব্রেক। ডকুমেন্ট সই করতে হলো। আমরা একটু ওয়াশরুমে গেলাম, এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। এখানে চাইলে আপনারা ব্রেকফাস্টও করতে পারেন, এদিকে চা রয়েছে, ওখানে চা ব্রেকফাস্ট সবই পাওয়া যায়। বাহ, দারুণ। চলো। ওয়াও, কি অপূর্ব দেখুন। দেখুন 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 কেমন পালাচ্ছে দেখুন। কতগুলো এই যে এখানে শুয়োর আছে, বুনো শুয়োর, আর এখানে একটা ময়ূরও আছে একই ফ্রেমে। ঢুকতেই 4-5খানা ময়ূর দেখলাম। দুটো ময়ূরই, ওদিকে একটা ময়ূর দেখেছি, আর এখানে রাস্তায় দেখুন। আমরা কিন্তু এখন জলদাপাড়া ওয়াচ টাওয়ারের সামনে আসলাম। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার। দূরে এই যে সল্টপিট। এই ওয়াচ টাওয়ারের সামনে এর আগের বার অনেক জীবজন্তু দেখতে পেয়েছিলাম, তারই কিছু ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। এবার যেহেতু আমরা সেকেন্ড স্লটে সাফারি করেছি, তাই সেরকম একটা জীবজন্তু এখানে ছিল না। এগুলো হলো ইন্ডিয়ান গৌড়, আমরা বাইসন বলছি কিন্তু এগুলো আসলে হচ্ছে ইন্ডিয়ান গৌড়। দেখুন দেখুন কি করছে, দুপা যাচ্ছে একবার করে দিকে তাকাচ্ছে। আমাদের একটা পার্ট ঘোরা শেষ হলো, এখন আমরা হলংয়ের দিকটায় যাচ্ছি। দেখি
ওখানে কি দেখতে পাই? একটু আগে কিন্তু আমরা এলিফ্যান্টের করিডোর দেখলাম, দাদা বললো বুনো হাতি পারাপার করে, রাইনোর করিডোর, এটা রাইনোর করিডোর। সবচেয়ে ভালো লাগছে হচ্ছে আমরা বাইসন দেখতে পেলাম ঝুমবে, মানে এই সময় দেখতে পাবো সত্যিই ভাবতে পারিনি। আমরা আসলাম হলং বাংলোর সামনে, এখন যদিও তার অস্তিত্ব নেই হলং বাংলোর, যাই হোক চলুন, ওখানে সল্ট পিট আছে, যদি কিছু দেখা যায় সল্ট পিটে। এই দাদাই কিন্তু আমাদের আজকের গাইড। দাদা নাম বলে দাও। আমার নাম হচ্ছে ইন্দ্র। আচ্ছা, দাদার নাম ইন্দ্র। দাদা কিন্তু খুবই ভালো আমাদেরকে গাইড করছে। কত পাখি দেখুন, এই তারগুলোতে হাত দেবেন না, এই তারগুলোতে কিন্তু কারেন্ট থাকে। এই নদীটার নাম হচ্ছে হলং ঝোড়া, ওই পারটাই হচ্ছে সল্ট পিট। আমরা আরেকটা ওয়াচ টাওয়ারের সামনে আসলাম, দূরে অনেকটা দূরে দুটো হরিণ দেখতে পেয়েছি, মানে অনেকটা দূরে। ওয়াচ টাওয়ারটার নাম হচ্ছে হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার। এখানে না নামটা দেওয়া হয় না, মানে জাস্ট ঘুরিয়ে নিয়ে চলে যায়। আমার হাতে রয়েছে এই যে কার সাফারির বিল, যে পেমেন্টটা আমরা করেছি সেটা। কার সাফারি আমাদের শেষ, আমরা এসে নেমে গেছি। এন্ট্রি করার জন্য পার পার্সনের যে চার্জটা দিতে হতো আগে, সেটা দিতে হয় না। এখন যেটা আমাদের পেমেন্ট করতে হলো সেটা হলো 1750, গাড়ির জন্য 1400 টাকা এবং গাইড চার্জ 350 টাকা। এই দুটোই পে করতে হচ্ছে। আপনারা 6 জন থাকুন বা 2 জন বা 1 জন, একটা গাড়ির জন্য 1750 টাকা আপনাকে দিতে হবে। এছাড়া শেয়ারে হবে, এবার শেয়ারে তো অ্যাডজাস্ট করে নেবেন, তখন টাকা ভাগ হয়ে যাবে। গরম গরম ব্রেকফাস্ট হাজির, আলুর দম রয়েছে একদম কষা কষা, লুচি আর ডিম সেদ্ধ, আর তার সাথে রয়েছে মিষ্টি। তো ব্রেকফাস্ট করে আমরা লাগেজপত্র গুছিয়ে নিয়েছি। এখন জলদাপাড়াকে বিদায় জানানোর পালা। এখন আমরা জলদাপাড়া থেকে যাচ্ছি হচ্ছে জয়ন্তীর উদ্দেশ্যে। জলদাপাড়া থেকে জয়ন্তী পর্যন্ত যেতে গাড়িতে খরচা হয় 3,500 থেকে 4,000 টাকা মতো। জয়ন্তী যাওয়ার পথে কিন্তু চিলাপাতা পড়বে, চিলাপাতা ফরেস্ট। আপনারা চাইলে এই জায়গাটা ঘুরে যেতে পারেন। তো এখানে আই লাভ চিলাপাতা লেখা আছে, এখানে দাঁড়িয়ে অনেকে সেলফি টেলফি তোলে, আপনারাও চাইলে সেলফি তুলতে পারেন। এখন এসেছি হচ্ছে বক্সার টাইগার রিজার্ভ নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার অ্যান্ড অর্কিড হাউস, এই যে রাজা ভাতখাওয়ায় যেটা অবস্থিত। ভিজিটিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এখানে একটা হাতির মূর্তি করা আছে সুন্দর, বিশাল বড় করে। এর আগে আমার আসা হয়নি, দারুণ অসাধারণ। আচ্ছা, এগুলো অরিজিনাল, এগুলো অরিজিনাল লেপার্ড, সেগুলো প্রিজার্ভ করা ক্লাউডেড লেপার্ড। এটা হচ্ছে জয়ন্তী চেকপোস্ট। তো এখানে দাদা সাইন করতে গেল। ঘুমোতে ঘুমোতে টুক করে জয়ন্তীর হোমস্টেতে পৌঁছে গেছি এবং এসেই যে জিনিসটা দেখলাম সেটাতে আমার ঘুমটুম সব উড়ে গেছে। সেটা হলো এই হোমস্টের ভিউ। দেখুন সামনে কিন্তু জয়ন্তী নদীর চর, মানে নদীতে এখন জল নেই কিন্তু কি অপূর্ব, কি সুন্দর লাগছে। পাহাড় নদী সমস্ত কিছু মিলিয়ে নদীতে যদি জল থাকতো আরো বেশি ভালো লাগতো। প্রত্যেকটা রুমের সামনে এরকম একটা করে চেয়ার টেবিল দেওয়া রয়েছে এবং এখানে লাঞ্চ দেওয়া হয়। আর রুমগুলো ভীষণ সুন্দর, কোনো বাতুলতা নেই, ছিমছাম কিন্তু ভীষণ সুন্দর। জয়ন্তীর হোমস্টেতে রুম ভাড়া 1400 টাকা মতো। সিজন এবং চাহিদা অনুযায়ী ভাড়ার হেরফের হয়। ফুড প্যাকেজ 550 থেকে 600 টাকার মতো। এছাড়া থাকা এবং খাওয়া দিয়ে প্যাকেজও হয়ে থাকে। আমরা এসে আর চেঞ্জ করিনি, হাত মুখ ধুয়ে লাঞ্চে বসেছি। এই হোমস্টের স্পেশালিটি হলো লোকেশন, একদম নদী দেখতে দেখতে খাওয়ার উপভোগ করা যাবে। দাঁড়িয়ে আছি জয়ন্তী নদীর মাঝখানে। এই সম্পূর্ণ জায়গাটা জল বয়ে যায় আর কি, জলের ধারা বয়ে যায় বর্ষাকালে। এখন তো একদম শুকনো, আমরা যতবারই জয়ন্তীতে এসেছি এরকম শুকনোই দেখেছি, খুব একটা জল কোনোবারই দেখিনি। একবার একটু জল পেয়েছিলাম, বেশিরভাগ সময় এরকমই দেখেছি আমি জয়ন্তীকে। আমাদের হোমস্টের ঠিক অপোজিটেই দাঁড়িয়ে আছি। এখানে বেশ ভালোই গরম রয়েছে এখন, আর এখানে নেটওয়ার্ক নেই, জিওর একদম নেটওয়ার্ক নেই আর কি, ফলে ওয়েদার কিছুই দেখতে পাচ্ছি না। আমাদের প্ল্যান ছিল কালকে সকালে সাফারি করব, কিন্তু কালকে বৃহস্পতিবার, তাই সাফারি বন্ধ। তাই এখন এই সময় আমরা এখনই সাফারিতে বেরোচ্ছি। উঠলো বাই তো কটক যাই, ভালো কাজে দেরি করতে নেই। বক্সা টাইগার রিজার্ভে বিভিন্ন ধরনের সাফারি হয়। আমরা করেছিলাম চুনিয়া ওয়াচ টাওয়ার সাফারি। দিনের বিভিন্ন স্লটে আপনারা সাফারি বুক করতে পারেন। আমাদের এই সাফারিটা করার জন্য 1750 টাকা মতো খরচা পড়েছিল। সাফারিতে আমরা বেশ অনেক কিছু দেখতে পেয়েছিলাম, তবে এই প্রথম আমরা এখানে সাফারি করিনি। এর আগেও আমরা বক্সার টাইগার রিজার্ভে সাফারি করেছি। 1 গ্লাস চা,
গ্লাসে করে চা দিয়েছে, এটা বেশ অন্যরকম লাগলো। তার সাথে ভেজ পকোড়া দিয়েছে, এটা হচ্ছে স্ন্যাক্স আমাদের ইভিনিংয়ের। আমরা বেশ সুন্দর এই জায়গাটাকে কিন্তু উপভোগ করছি। রুমেই দিয়েছিল, আমরা বাইরে নিয়ে চলে আসলাম। এই হলো ডিনারের মেনু, রুটি, বেগুন ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি আর দিয়েছে চিকেন, যারা ননভেজ খাবেন। পরের দিন ছিল আমাদের কলকাতায় ফেরার ট্রেন। তবে তার আগে আমরা জয়ন্তীর হোমস্টে থেকে চেক আউট করে ঘুরে দেখে নেব কোচবিহার। কোচবিহারে রয়েছে মদনমোহনের মন্দির। মদনমোহন মন্দিরে এসেছি, যাই হোক এখন ডালা নিয়ে পুজো দেব। এই যে পুজোর জন্য সবকিছু নিলাম। মন্দিরের ব্যাক সাইডে কিন্তু প্রসাদ খাওয়ার জায়গা আছে, আপনারা এখান থেকে প্রসাদ সংগ্রহ করতে পারেন। আচ্ছা, এই প্রসাদ কিন্তু ফ্রি অফ কস্টে দেওয়া হয়, দুপুর 1:30 থেকে প্রসাদ দেওয়া হয়। দর্শন হয়ে গেছে, পুজো দিয়ে প্রসাদ নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। মদনমোহনের মূর্তি কিন্তু সোনার এবং যে সিংহাসনে উনি প্রতিষ্ঠিত সেটা কিন্তু রূপোর, তাই জন্য এখানে প্রচুর গার্ডের ব্যবস্থা রয়েছে। আর মন্দির চত্বরে ফোন বা ক্যামেরা কোনো কিছুই ব্যবহার করা নিষেধ। কোচবিহার রাজবাড়ির পার্কিংয়ে দাঁড়িয়ে আছি, এখানে পার্কিং রয়েছে 50 টাকা করে। ভেতরে যাই, চলুন ঘুরে আসি। তবে ক্যামেরা অ্যালাউ না, ফোন দিয়ে ভিডিও করা অ্যালাউ। কোচবিহার রাজবাড়ির ভেতরে এন্টার করে গেছি, টিকিট কাটলাম, পার হেড 25 টাকা করে নিল। এই হচ্ছে কোচবিহার রাজবাড়ির বাইরেটা। কোচবিহার প্যালেসটা দারুণ সুন্দর দেখতে, দেখুন। রাজবাড়ির ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ফোন দিয়ে আপনারা ভিডিও এবং ফটো তুলতে পারেন। ভেতরে যেরকম আর 5টা রাজবাড়িতে অ্যান্টিক জিনিসপত্র এবং অ্যান্টিক পেন্টিং থাকে, সেই সমস্ত কিছু রয়েছে। ভীষণ বড় রাজবাড়িটা এবং বেশ ভালো লাগবে আপনাদের ঘুরতে। এবার আসি আমাদের এই 4 নাইট 5 ডেজ ট্যুরে কত খরচা পড়েছিল। এই ট্যুর করতে দুজনের খরচা পড়ে 27,000 টাকা। তবে সংখ্যায় যত বেশি সংখ্যক লোক যেতে পারবেন, খরচা ততই কমতে থাকবে। যেমন 8 জন মানুষ গেলে এই খরচা দাঁড়াবে 59,000 টাকা মতো। আমরা যে প্যাকেজটায় ছিলাম এটা ডিলাক্স প্যাকেজ, এর চেয়েও কম বাজেটে আরও একটা ট্যুর প্যাকেজ হয়ে থাকে। আপনারা চাইলে কাস্টমাইজভাবে ট্যুর প্ল্যানও করে নিতে পারেন। সব কিছুর জন্যই স্ক্রিনে দেওয়া রইল ট্যুর কিংডমের ফোন নাম্বার, যোগাযোগ করে নিতে পারেন। আমাদের কলকাতা ফেরার ট্রেন ছিল আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন থেকে। 13150 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আমরা কলকাতা ফিরেছি। ট্রেন ছিল 3:40 নাগাদ দুপুরবেলায়। আমাদের এবারে ডুয়ার্স ট্যুর ছিল ভীষণই ভালো, সম্পূর্ণ ট্যুরটাই আমরা বেশ এনজয় করেছি। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ডেস্টিনেশনের গল্প নিয়ে। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।